শহরে বিবাহিত মেয়েরা একের পর এক ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এগুলো কি সুইসাইড কেস নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রহস্য? হে বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি এক্সপ্লেন করব একটি তামিল সাসপেন্স থ্রিলার মুভি। মুভির নাম কালিদাস। মুভির শুরুতে আমাদের একটা মেয়েকে ছাদের উপরে হাঁটতে দেখানো হয়। এক পর্যায়ে সেই মেয়েটি ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। মেয়েটির পড়ে যাওয়ার শব্দে বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ডের ঘুম ভেঙে যায়। তখন উপর দিয়ে একটা প্লেন যাচ্ছিল। সিকিউরিটি গার্ড প্লেনের শব্দ মনে করে আবার ঘুমিয়ে পড়ে। পরের সিনে পুলিশরা খবর পেয়ে সেখানে আসে, আর কনস্টেবল সিংহাম কল দেয় কালিদাসের কাছে। আর সিন কাট হয়ে আমাদের কালিদাসকে দেখানো হয়। কালিদাস সিংহামের কল ধরে না, কারণ তার সামনে একটা লোক চাপাতি হাতে দাঁড়িয়েছিল। আসলে লোকটা ছিল খুবই গরিব। ট্রাফিক পুলিশরা কোনো কারণ ছাড়াই তার অটোতে নিয়ে যায়, আর এই কারণেই সেই লোকটা খেপে গিয়ে পুলিশদের মারতে যায়। কালিদাস এখানে লোকটাকে বোঝায়, তোমার একটা ছোট মেয়ে আছে, এখন তুমি যদি এই কেসে জেলে চলে যাও তাহলে তোমার মেয়ের কি হবে? আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার অটোটা ফিরিয়ে দেওয়া হবে। লোকটা কালিদাসের কথায় সেখান থেকে চলে যায়। তখন সিংহাম আবারও কালিদাসকে কল দেয়। কালিদাস ফোন রিসিভ করলে সিংহাম তাকে সবকিছু জানায়, আর কালিদাস পৌঁছে যায় সেই বিল্ডিংয়ে। কালিদাস বডিটি ভালো করে চেক করছিল। তখন কালিদাস মেয়েটির হাতে একটা চিহ্ন দেখতে পায়। এরপর কালিদাস চলে যায় বিল্ডিংয়ের ছাদে, যেখান থেকে মেয়েটি লাফ দিয়েছিল, কিন্তু সেখানেও সন্দেহজনক কিছু খুঁজে পাওয়া যায়নি। এরপর কালিদাস সেই মহিলার প্রতিবেশীদেরকে জিজ্ঞাসাবাদ করে। কালিদাস সেখানে জানতে পারে মেয়েটির বিয়ে হয়েছে 8 বছর হয়ে গিয়েছে, কিন্তু তাদের কোনো সন্তান হয়নি, আর মেয়েটির তার স্বামীর সাথে সম্পর্ক অতটা ভালো ছিল না। কালিদাস তখন এই বিষয়গুলো এসিপিকে জানায়। কালিদাস এসিপিকে কল দিয়ে বলে, স্যার, মেয়েটির রুমে কোনো সুইসাইড নোট ছিল না, তবে প্রতিবেশীদের থেকে এটা জানতে পেরেছি গতকাল রাতে মেয়েটি তার স্বামীর সাথে খুব ঝগড়া করেছিল, আর মেয়েটির ফোনটিও কোথাও খুঁজে পাওয়া যায়নি। এসিপি কালিদাসকে পোস্টমর্টম রিপোর্টটি দেখতে বলে। এরপর রাতের বেলা কালিদাস বাসায় ফিরলে তার ওয়াইফ বিদ্যা দরজা খুলে দেয়। কালিদাস বিদ্যাকে ভালো করে দেখে বলে, এ রাতের বেলা গোসল করেছ কেন? বিদ্যা বলে, স্বামীর সাথে বাইরে ঘুরে এসেছি তো, তাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, এই কারণে গোসল করেছি। আসলে কালিদাস আজকে বিদ্যাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু কাজের চাপে কালিদাস সেটা করতে পারেনি, আর এই কারণেই বিদ্যা তার উপরে রেগে আছে। কালিদাস বলে, একটা সুইসাইড কেসে বিচি হয়ে গিয়েছিলাম। একটা মেয়ে ঘরের ঝগড়ার কারণে বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। বিদ্যা বলে, মেয়েটার অনেক সাহস আছে বলতে হবে, সোজা বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দিয়েছে। এখানে কালিদাস আর বিদ্যার কথোপকথনে বোঝা যায় তাদের মাঝেও কোনো একটা বিষয় নিয়ে মনোমালিন্য চলছে। বিদ্যা সেখান থেকে রাগ করে চলে যায়, আর কালিদাস ফ্রেশ হয়ে এসে মুভি দেখতে বসে পড়ে। কিন্তু কালিদাস কোনোভাবে মাথা থেকে সেই কেসের বিষয়টা বের করতে পারছিল না। তাই কালিদাস এসআই অরবিন্দকে কল দিয়ে বলে, পোস্টমর্টম রিপোর্টের ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। পরের দিন সকালবেলা বিদ্যা তার মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে একটা লন্ড্রির দোকানের সামনে যায়। সেখানে বিদ্যাকে দেখে দুইটা ছেলে মুখে কাপড় বেঁধে নেয়, আর পেছন থেকে বাইকে করে এসে বিদ্যার গলার চেন নিয়ে চলে যেতে নিলে সেই লন্ড্রির দোকানের মহিলাটি বলে, তোমরা পুলিশ অফিসারের বউয়ের চেন চুরি করছো? তখন সেই ছেলে দুটি চেনটা ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়, আর মহিলাটি চেনটা এনে বিদ্যাকে দেয়। এরপর বিদ্যা বাসায় এসে অনেক রাগারাগি করতে থাকে, আর কালিদাস রাগ করে অফিসে চলে যায়। কালিদাস চলে গেলে বিদ্যা তার বান্ধবীকে কল দিয়ে তার জীবনের কষ্টের কথাগুলো বলতে থাকে। তখনই কেউ একজন কলিং বেল বাজালে বিদ্যা গিয়ে দরজা খুলে দেখে একটা ছেলে সেখানে দাঁড়িয়ে আছে। ছেলেটি বিদ্যাকে তাদের বাড়ির উপরের তলা ভাড়া দেওয়ার কথা বলে। বিদ্যা বলে, বাড়ির মালিক বাসায় নেই, আপনি বিকালবেলা আসবেন। ছেলেটি এখানে বিদ্যার সাথে একটু ফ্লার্টিং করে চলে যায়। আর এখানেই সিন কাট হয়ে আমাদের একটা মেয়েকে দেখানো হয়। মেয়েটি ছাদের উপরে দাঁড়িয়েছিল। তখনই কিছু একটা দেখে পিছনের দিকে ফিরে, আর একটু পরে সেই মেয়েটিও ছাদ থেকে লাফ দেয়, আর একটা লোক সেই মেয়েটিকে দেখে পুলিশে খবর দেয়। একটু পর কালিদাস আর তার টিম সেখানে আসে। কালিদাস এই মেয়েটির হাতেও একই রকম চিহ্ন দেখতে পায়, যেমনটা প্রথম মেয়েটির হাতে ছিল, আর সেখানে পাশে বসে একটা লোক কান্না করছিল। কালিদাস আরবিন্দকে জিজ্ঞেস করে এই লোকটাকে। আরবিন্দ কালিদাসকে জানায় এই লোকটা হচ্ছে মেয়েটির হাজব্যান্ড। এরপর কালিদাস আরবিন্দকে মেয়েটির ফোনের লকটি ব্রেক করে আনতে বলে, আর মেয়েটির হাজব্যান্ডের সাথে কথা বলে। মেয়েটির হাজব্যান্ড জানায় তাদের বিয়ে হয়েছে 6 বছর হয়েছে, কিন্তু তাদের মধ্যেও সম্পর্কটা ভালো ছিল না। মেয়েটি সবসময় ফোন নিয়ে পড়ে থাকতো, আর এইসব বিষয় নিয়ে তাদের মধ্যে সারাদিন ঝগড়া লেগে থাকতো। এরপর কালিদাস সেই বিল্ডিংয়ের বাকি লোকদেরকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে তাদের বিয়ের 6 বছর হয়ে গিয়েছে, কিন্তু তাদের কোনো সন্তান নেই। মেয়েটি সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকতো, আর এই বিষয় নিয়ে তার আর তার স্বামীর মধ্যে অনেক ঝগড়া হতো। কালিদাস মেয়েটির রুমে গেলে সিংহাম একটি ডায়েরি এনে কালিদাসকে দেয়। সেই ডায়েরিতে একটা নীল তিমির ছবি আঁকা ছিল। কালিদাস জিজ্ঞেস করে এই ডায়েরিটি কার? মেয়েটির হাজব্যান্ড জানায় এই ডায়েরিটি সেই মেয়েটির ছিল। কালিদাস তখন এসএপিকে কল দিয়ে জানায়, স্যার, গতকাল যে মেয়েটি ছাদ থেকে লাফ দিয়ে মারা গিয়েছিল সেই মেয়েটির হাতে আমরা যে চিহ্নটা পেয়েছিলাম সেই রকম একই চিহ্ন এই মেয়েটির হাতেও আছে। এছাড়া মেয়েটির ডায়েরিতে একটা নীল তিমির ছবি আঁকা, আর তার ল্যাপটপে অনেক হরর মুভির কালেকশন ছিল, আর মেয়েটির ফোনে ব্লুওয়েল গেম ডাউনলোড করা ছিল। ব্লুওয়েল গেম সম্পর্কে তো আপনারা সবাই জানেন। কালিদাস এসএপিকে বলে ব্লুওয়েল গেমের লাস্ট টাস্ক ছিল ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করা।
এসিপি কালিদাসকে বলে কনফার্ম না করে কাউকে কিছু জানাবে না। আর ডিসিপি কল দেয় এসিপি জর্জের কাছে, আর এসিপি জর্জকে এই কেসটা হ্যান্ডেল করার জন্য বলে। এসিপি জর্জ থানায় এসে কালিদাসকে বলে আজকে যে মেয়েটি মারা গিয়েছে তার বডি কোথায়। কালিদাস এসিপি জর্জকে সেই মেয়েটির বডির কাছে নিয়ে যায়। ফরেন্সিক ডক্টর এসিপি জর্জকে একটা প্যাকেট দিয়ে বলে এই প্যাকেটে কিছু বালি আর দেয়ালে যে রং করা হয় সেই রং আছে, আর এগুলো মেয়েটির নখের মধ্যে পাওয়া গিয়েছে। এরপর এসিপি জর্জ চলে যায় সেই ছাদে যেখান থেকে মেয়েটি লাফ দিয়ে আত্মহত্যা করেছে। আর জর্জ সেখানে ছাদের রেলিংয়ে নখের আঁচড়ের দাগ দেখতে পায়। জর্জ কালিদাসকে বলে মেয়েটি যদি এখান থেকে নিজের ইচ্ছায় লাফ দিত তাহলে নিজেকে বাঁচানোর জন্য রেলিং কেন ধরবে। কালিদাস এসিপি জর্জকে বলে স্যার আমরা মেয়েটির ফোনে একটা ছবি পেয়েছিলাম, আর সেই ছবিটি মেয়েটি এই রেলিংয়ের উপর বসেই তুলেছিল। এমনটাও হতে পারে মেয়েটি ছবি তোলার সময় অ্যাক্সিডেন্টলি পড়ে গিয়েছে। আর এখানে সিন কাট হয়ে আমাদের বিদ্যাকে দেখানো হয়। সেই ছেলেটি তার ব্যাগপত্র নিয়ে চলে এসেছে। সকালবেলা বিদ্যার কাছে যে রুম ভাড়া নেওয়ার জন্য এসেছিল। ছেলেটির নাম হচ্ছে পিয়াস। বিদ্যা ছেলেটিকে বলে আপনি একেবারে চলে এসেছেন কেন? আমি তো আপনাকে রুম ভাড়া দেইনি, আর বাড়ির মালিক এখনো বাসায় আসেনি, আর সে আসলেও আপনাকে আমি রুম ভাড়া দেব না। সেই ছেলেটি বলে রুম ভাড়া দেবেন না এটাও বাড়ির মালিককেই জিজ্ঞেস করে বলুন না। বিদ্যা তখন কালিদাসকে কল দিয়ে বলে একটা ছেলে এসেছে আমাদের বাড়ির দোতলা ভাড়া নেওয়ার জন্য। কালিদাস বলে রুম ভাড়া দেওয়ার কি আছে? বিদ্যা বলে আমার পার্লারের বান্ধবীরা বলেছে ঘর খালি রাখা ভালো নয়। কালিদাস একটু রেগে গিয়ে বলে তুমি যখন ডিসাইড করেই নিয়েছো রুম ভাড়া দেবে তাহলে আমাকে কেন জিজ্ঞাসা করছো? এরপর বিদ্যা ছেলেটিকে দোতলা রুম ভাড়া দিয়ে দেয়। বিদ্যা পিয়াসকে জিজ্ঞেস করে তুমি কি করো? পিয়াস জানায় সে নাইট ক্লাবে সিঙ্গার। বিদ্যা বলে তাহলে তো তোমার জীবনটা অনেক রকিং তাই না? আর এখানে বিদ্যার দীর্ঘশ্বাসে এটা বোঝা যায় সে কতটা একাকিত্বে ভুগছে। এরপর বিদ্যার নিচে আসলে কালিদাস বাসায় আসে। কালিদাসকে দেখে বিদ্যা একটু খুশি হয়। তখন কালিদাস বিদ্যাকে বলে আসলে এসিপি স্যার এসেছিল। এটা শুনে পরক্ষণেই বিদ্যার মন খারাপ হয়ে যায়। এসিপি ভিতরে এসে বিদ্যাকে বলে কালিদাস বলেছে তুমি নাকি কফি খুব ভালো বানাও, তাই কফি খেতে আসলাম। বিদ্যা বাহানা করে বলে আসলে বাসায় দুধ শেষ হয়ে গিয়েছে। জয়রাজ বলে ব্ল্যাক কফি হলেও চলবে, সমস্যা নেই। কফি শেষ হলে এসিপি কালিদাস সেখান থেকে চলে যায়। রাতের বেলা কালিদাস আর এসিপি পুলিশ স্টেশনেই বসেছিল। তখন সেখানে একটা লোক আসে। এই লোকটা হচ্ছে দ্বিতীয় মেয়েটির বাবা। লোকটা এসে এসিপিকে একটা ফোন দিয়ে বলে স্যার আমার মেয়ে আত্মহত্যা করেনি, আমার মেয়েকে তার হাজবেন্ডই হত্যা করেছে। জয়রাজ ফোনটি দেখে ফোনটি ভাঙা ছিল। লোকটা জানায় যখন তার মেয়ের জামাই আর তার মেয়ের মধ্যে ঝগড়া হয়েছিল তখন ফোনটা তার মেয়ের জামাই ভেঙে ফেলেছিল। তখনই তার মেয়ের জামাই সেখানে আসে। সে এসে তার শ্বশুরকে দেখে বলে স্যার আপনি ওনাকে বলুন 10 মিনিট বাইরে থাকতে, আপনার সাথে আমার কিছু কথা আছে। জয়রাজ লোকটাকে বাইরে গিয়ে বসতে বলে। জয়রাজ সেই মেয়েটির হাজবেন্ডকে জিজ্ঞেস করে তুমি ফোনটি কেন ভেঙেছিলে? লোকটি বলে স্যার ফোনটা আমি ভাঙিনি, ফোনটা আসলে ওই ভেঙেছিল। আমি একদিন আলমারির মধ্যে এই ফোনটা খুঁজে পাই, আর ফোনটাতে আই মিস ইউ বলে একটা মেসেজ ছিল। আমি ভালো করে ফোনটা চেক করার আগেই সে আমার থেকে ফোনটাকে নিয়ে নেয় আর রাগারাগি করতে থাকে। আমি তার থেকে ফোনটাকে নেওয়ার জন্য জোর করলে সেই ফোনটাকে ভেঙে ফেলে। এরপর কালিদাস ফোনটা আনলক করলে সেই মেসেজটি পায়, আর যেই নাম্বার থেকে এসএমএসটা এসেছিল সেই নাম্বারে কল দিলে পুলিশ স্টেশনে একজন কনস্টেবলের কাছে সেই ফোনটা বেজে ওঠে। কনস্টেবল বলে স্যার এই ফোনটা আমার না, আর লকআপে একটা লোককে দেখিয়ে বলে স্যার এই ফোনটা ওই লোকটার। জয়রাজ ছেলেটাকে লকআপ থেকে বের করে প্রথমেই কষে একটা চড় মারে। এরপর জিজ্ঞেস করে সেই লোকটার ওয়াইফের সাথে তোমার পরিচয় কিভাবে? ছেলেটা চুপ থাকলে কালিদাস তাকে একটু হালকা ডোজ দিলে ছেলেটা বলে স্যার তার সাথে আমার প্রথমে জিমে দেখা হয়েছিল, এরপর থেকেই আমি তার সাথে রোজ কথা বলতে থাকি, আর এক পর্যায়ে আমাদের মাঝে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আর সেই ফোনটা আমিই তাকে দিয়েছিলাম, কিন্তু তার হাজবেন্ড যখন সেই ফোনটার ব্যাপারে জানতে পারে তখন তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। তার হাজবেন্ড যখন বাসায় থাকতো না সে আমাকে কল দিত, আর আমি তার বাসায় যাওয়ার আগেই সে সিসিটিভি অফ করে দিত। আর আজকেই তার বাসায় যাওয়ার ডেট ছিল, কিন্তু তার আগেই স্যার আমাকে তুলে নিয়ে এসেছে। কালিদাস জিজ্ঞেস করে তুই লকআপে কেন এসেছিস? ছেলেটা বলে স্যার ফেসবুকে প্রিয়া নামের একটা মেয়ের সাথে আমার কথা হতো, আর গতকাল আমি তার জন্য একজোড়া লাল চুড়ি নিয়ে গিয়েছিলাম, আর গিয়ে দেখি সেটা প্রিয়া না, প্রিয়দর্শন ছিল, মেয়েটার হাজবেন্ড। এরপর সেই মেয়েটার হাজবেন্ড আমাকে অনেক মারধর করে লকআপে দিয়ে দেয়। এরপর আমাদের বিদ্যাকে দেখানো হয়। সে তার বেস্ট ফ্রেন্ডকে কল দিয়ে বলে আমাদের বাড়ির দোতলায় একটা ছেলে থাকতে এসেছে। ছেলেটা একদম আমাদের কলেজের পাপ্পুর মতো। আসলে দিব্যা যখন কলেজে ছিল তখন সে পাপ্পু নামের একটা ছেলেকে খুবই পছন্দ করত। দিব্যার বেস্ট ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে কালিদাস কি সেই ছেলেটাকে দেখেছে? দিব্যা বলে কালিদাস বাসায় আসলে দেখবে। দিব্যার বেস্ট ফ্রেন্ড বলে আচ্ছা ঠিক আছে, আগামী রবিবার তুই আর কালিদাস আমাদের বাসায় আসিস। দিব্যা ঠিক আছে বলে কল রেখে দেয়। এরপর আমাদের কালিদাস আর রেসিপিকে দেখানো হয় তারা একটা মন্দিরে গিয়েছে। আসলে দ্বিতীয় মেয়েটি সবসময় এই মন্দিরে আসতো, আর সেই কারণে কালিদাস আর রেসিপি এখানে এসেছে। কিন্তু মন্দিরের একটা ছেলে কালিদাসের রেসিপিকে দেখে একটু ভয় পেয়ে যায়, আর সে মন্দির থেকে বেরিয়ে পালাতে শুরু করে। আর কালিদাস ছেলেটাকে ধাওয়া করতে থাকে। অনেকক্ষণ ধাওয়া করার পর কালিদাস ছেলেটাকে ধরে থানায় নিয়ে যায়, আর কনস্টেবল সিংহাম ছেলেটাকে একদাপ কেলানি দেয়। সিংহাম ছেলেটাকে এই কারণেই কেলানি দেয় কারণ সিংহাম ছেলেটার পেছনে অনেকক্ষণ দৌড়েছিল। এরপর সিন কাট হয়ে আমাদের দিব্যাকে দেখানো হয়। সেই ছেলেটা দিব্যার কাছে এসে রান্নার জন্য একটু ঘি চায়। দিব্যা জিজ্ঞেস করে তুমি রান্নাও করতে পারো? ছেলেটা বলে আমার খাবার খাওয়ার সে রান্না করতে বেশি ভালো লাগে।
আর এটা শুনে দিব্যাও ইমপ্রেসড হয়ে যায়। দিব্যা ছেলেটাকে বলে, আমার হাতে ময়লা, তুমি রান্না করে গিয়ে নিজেই ঘি নিয়ে নাও। ছেলেটা ঘি নিয়ে যাওয়ার সময় দিব্যাকে ডাক দিলে দিব্যা বলে, আমি বেডরুমে আসি। আর ছেলেটা বেডরুমে গিয়ে দেখে দিব্যা এসি পরিষ্কার করছে। ছেলেটা দিব্যাকে বলে, আরে তুমি এটা করছো কেন? আর ছেলেটা দিব্যাকে হেল্প করতে থাকে। দিব্যা তখন ছেলেটার হাতে বারকোডের মতো একটা ট্যাটু দেখতে পায়। ট্যাটুর ব্যাপারে জিজ্ঞেস করলে ছেলেটার মুড অফ হয়ে যায়, আর কিছু না বলে সে সেখান থেকে চলে যায়। আর দোতলায় গিয়ে গিটার নিয়ে গান গাইতে শুরু করে। দিব্যা গান শুনে এক কাপ কফি নিয়ে দোতলায় চলে যায়। আর ছেলেটাকে বলে, তুমি আমার জন্য একটা গান গাইবে প্লিজ। আর ছেলেটাও দিব্যার জন্য গান গাইতে থাকে। আর দিব্যা গান শুনে একটা আলাদা জগতে হারিয়ে যায়। এখানে আমরা এটা স্পষ্ট বুঝতে পারি দিব্যা ছেলেটার উপর একটু দুর্বল হয়ে যাচ্ছে। অন্যদিকে এসিপি জর্জ কালিদাসকে কল দিয়ে বলে, তুমি তোমার ওয়াইফকে লাস্ট কবে ঘুরতে নিয়ে গিয়েছিলে? দেখো দাস, এসব ব্যস্ততার কারণে তুমি তোমার আপনজনদের থেকে দূরে চলে যাচ্ছ। আর দাসও একটু ভেবে বুঝতে পারে সে আসলে দিব্যাকে কোনো প্রকার সময় দিচ্ছে না। এরপর দাস দিব্যাকে কল দিয়ে বলে, কোথায় তুমি? দিব্যা দাসকে জিজ্ঞেস করে, এটা আমার তোমাকে জিজ্ঞেস করা উচিত, তুমি কোথায়? দাস দিব্যাকে বলে, তুমি রেডি হও, আমরা ঘুরতে বের হব। এটা শুনে তো দিব্যা অনেক খুশি হয়ে যায়। আর এখানে সিন কাট হয়ে যায়। পরের সিনে আমাদের দেখানো একটা লিফট উপরের দিকে যাচ্ছে। আর হঠাৎ করে একটা মহিলা নিচে পড়ে যায়। এর মানে আরও একটা মহিলা ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করেছে। অন্যদিকে দাস বাসায় এসে রেডি হয়ে বের হয় ঘুরতে যাওয়ার জন্য। কিন্তু দিব্যা ততক্ষণে রেডি হতে পারেনি। দাস তখন দ্বিতীয় তলায় যায় সেই ছেলেটিকে দেখার জন্য। দাস যখন দ্বিতীয় তলার রুমের দরজাটা খুলবেই তখন সিংহাম পেছন থেকে দাসকে ডাক দেয়। সিংহাম দাসকে জানায় আরও একটি মেয়ে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। আর দাস সিংহামের সাথে সেই মেয়েটিকে দেখার জন্য রওনা দেয়। দাস পেছন ফিরে তাকালে দেখে দিব্যা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। আসলে এই সিনটা অনেক হৃদয় বিদারক। কিন্তু দাস কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর দাস আর সিংহাম যায় হসপিটালে সেই মেয়েটিকে দেখার জন্য। এসিপি জর্জও সেখানেই ছিল। তখন ডক্টর এসে জানায়, মেয়েটির হাতে আর বেশি সময় নেই, আপনাদের যা জিজ্ঞেস করার করে নিন। জর্জ মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি লাফ দিয়েছিলে কেন? তখন মেয়েটি সামনের দিকে তাকিয়ে হাঁপাতে শুরু করে। আর আমরা দরজার বাইরে পিয়াস নামের সেই ছেলেটিকে দেখতে পাই। আর সেই মেয়েটি এখানে কিছু না বলেই মারা যায়। অন্যদিকে আমাদের দেখানো হয় দিব্যা আর পিয়াস নামের সেই ছেলেটি বসে বসে মুভি দেখছে। আর মুভি দেখার এক পর্যায়ে দিব্যা ধীরে ধীরে ছেলেটির কাঁধে মাথা রাখে। বুঝতেই তো পারছেন এখানে কি হচ্ছে। অন্যদিকে পুলিশরা সেই মহিলার বাড়িতে গিয়ে তদন্ত করছিল। দাস এখানে এসিপিকে বলে, স্যার বাকি মেয়েগুলোর সুইসাইড করার পিছনে অ্যাফেয়ারই মোটিভ ছিল, কিন্তু এই মহিলাটি তো বয়স্ক, এখানে অ্যাফেয়ারের কোনো মোটিভ নেই। ফল ফ্রম হাইট স্যার অন্য কোনো অ্যাঙ্গেল তো দেখছি না। তখন সিংহাম সেই মহিলাটির কাবার থেকে একটা ভালোবাসার লাল গোলাপের প্যাকেট নিয়ে আসে। জর্জ কালিদাসকে মহিলাটির ফোনের কল লিস্টের ব্যাপারে জিজ্ঞেস করলে কালিদাস বলে, স্যার কল লিস্ট অতটা সাসপিশিয়াস কিছু না থাকলেও রিসার্চ প্ল্যানে কিছু সন্দেহজনক বিষয় আছে। মহিলাটি প্রতি 2-3 পর পর আলাদা আলাদা দোকান থেকে ফোন রিচার্জ করাতো। এরপর এসিপি সেই মহিলার ফোনের সবগুলো নাম্বার ট্রাই করলে সবগুলো নাম্বারে বন্ধ থাকে, শুধু একটা নাম্বার ছাড়া। আর তারা সেই নাম্বারটির পিছু করতে করতে একটা বাড়ির সামনে এসে পৌঁছায়। এরপর তারা সেই লোকটাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে লোকটা জানায় সে শিল্পা নামের একটা মেয়ের থেকে সেই মহিলার নাম্বার পেয়েছে। আর কালিদাস লোকটার থেকে শিল্পার অ্যাড্রেস নিয়ে নেয়। পরের দিন কালিদাসরা শিল্পার ঠিকানায় গেলে শিল্পা সেখান থেকে একটা অটো নিয়ে পালাতে শুরু করে। আর কালিদাসও একটা অটো নিয়ে তাদের পিছু করে। তারা সেই অটোর পিছু করতে করতে এক পর্যায়ে সেই অটোওয়ালাকে ধরে ফেলে, কিন্তু শিল্পা অটোতে ছিল না। কালিদাস লোকটাকে জিজ্ঞেস করলে লোকটা বলে, স্যার আমি কিছুই জানি না, আমি শুধু তাদেরকে নামিয়ে দিয়েছি। জর্জ তখন দাসকে বলে, একেও গাড়িতে উঠিয়ে নাও। সেই লোকটাকে গাড়িতে উঠালে কাল রাতে ধরা সেই ছেলেটা লোকটাকে দেখে বলে, আরে স্যার আপনিও ফেসে গিয়েছেন, কিন্তু ওই দিন তো আপনি অনেক বড় বড় কথা বলছিলেন যে পুলিশে আপনার কিছুই করতে পারবে না। কালিদাস তখন সেই ছেলেটাকে জিজ্ঞেস করে, তুমি এই লোকটাকে চেনো নাকি? লোকটা বলে, স্যার এই লোকটা একটা লিঙ্ক আছে, আর তার নাম হচ্ছে শান্তি, আর সে হসপিটালে আছে। এরপর দাসও হসপিটালে গেলে শান্তি তাদেরকে দেখে ফেলে আর সেখান থেকে পালিয়ে যায়। এরপর দাস পুলিশ স্টেশনে এসে একটা বেঞ্চের উপর ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দাস ফ্রেশ হয়ে সেই মহিলাগুলো যেখানে যেখানে ছাদ থেকে লাফ দিয়েছিল সেই জায়গাগুলোর দাগ টানলে ঠিক সেন্টারে একটা বিউটি পার্লার পায়। আর সেই মহিলাগুলো প্রতিদিন দুপুরের সময় সেই বিউটি পার্লারে দেখা করত। এরপর কালিদাস বাসায় যাওয়ার সময় পুলিশের টেকনিক্যাল টিম থেকে একটা কনস্টেবল তাকে কল দিয়ে জানায়, প্রথম আর তৃতীয় মিনিটের কল লিস্টে একটা কমন নাম্বার পাওয়া গিয়েছে, আর নাম্বারটা ডেভিড নামের একটা লোকের। আর দাস কল রেখে দিয়ে বাসায় এসে পড়ে। আর বাসায় এসে দেখে দরজায় তালা দেওয়া। দাস দ্বিতীয় তলায় উঠতে নিলে দেখে দিব্যা তাড়াহুড়ো করে দ্বিতীয় তলা থেকে নিচে নামছে। দাস দিব্যাকে জিজ্ঞেস করে, কোথায় ছিলে? দিব্যা উল্টো দাসকে বলে, তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? আর এটা বলে সে তাড়াহুড়ো করে নিচে নেমে আসে। আর ঘরের ভিতরে এসে আগেই টেবিলের উপর থাকা সেই ছেলেটির হেডফোনটি লুকিয়ে ফেলে। আর বাসায় আসার কিছুক্ষণ পরে দাস ল্যাপটপ নিয়ে বসে পড়ে। এটা দেখে দিব্যা অনেক রেগে যায়। তখনই সিংহাম দাসকে কল দিয়ে ডেভিড নামের সেই লোকটার ব্যাপারে জানায়। আর দাস সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর সিন কাট হয়ে আমাদের শান্তি নামের সেই মেয়েটাকে দেখানো হয়। সে একটা জায়গায় লুকিয়েছিল। শান্তি কাউকে কল দিয়ে বলে, ডিপার্টমেন্টে কল দিয়ে আমাকে বাঁচিয়ে নাও, আজকের পর থেকে আমি আর এই কাজ করব না। তখন আমরা শান্তির পেছনে ছুরিয়াতে কাউকে দেখতে পাই। আর এখানেই সিন কাট হয়ে যায়। সিংহাম দুইটা ছেলেকে ধরে নিয়ে এসেছে। আসলে এই ছেলেগুলো চেন চুরি করত।
আর এসিপি জর্জ সেই ছেলে দুইটাকে সেই মহিলাগুলোর ছবি দেখিয়ে বলে, এদের কাউকে দেখেছো? সেখানকার একটা ছেলে বলে, স্যার এই মহিলাটাকে আমি চিনি, একদিন কালিদাস স্যার ওয়াইফের সাথে দেখেছিলাম। তখনই একজন কনস্টেবল এসে জর্জকে কিছু একটা বলে, আর এখানে সিন কাট হয়ে যায়। পরের সিন আমাদের শান্তির ডেড বডি দেখানো হয়। পুলিশরা সেখানে শান্তির ফোন খুঁজে পায়, আর শান্তির ব্লাডের সাথে সাথে কিলারেরও ব্লাড খুঁজে পায়। এসিপি তখন গণেশ নামের কাউকে কল দিয়ে একটা ফোন নাম্বার পাঠিয়ে বলে, এই ফোন নাম্বারটা কার, চেক করে আমাকে জানাও। গণেশ নামের সেই লোকটা চেক করে বলে, স্যার এই নাম্বারটা হচ্ছে কালিদাসের ওয়াইফের। অন্যদিকে একজন কনস্টেবল কালিদাসকে কল দিয়ে জানায়, ডেভিড নামের সেই লোকটার ফোন নাম্বার তিরুপাইনগরের একটা পার্লারে অন হয়েছে। আর কালিদাস পৌঁছে যায় সেই পার্লারে, আর ডেভিড ছিল সেই পার্লারের ওনার। কালিদাস ডেভিডকে বলে, গত 5 দিনেই 3টি মেয়ে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে, আর তাদের মধ্যে কমন কানেকশন হচ্ছে তোমার পার্লার। ডেভিড বলে, স্যার কত মেয়েরাই তো পার্লারে আসে, তাদের মধ্যে কে বেঁচে আছে আর কে মরে গেছে সেটা আমি কিভাবে জানবো? এরপর তারা পার্লারের সিসিটিভি ফুটেজগুলো চেক করে দেখতে পায় সেই 3টা মেয়ে এই পার্লারে আসতো। তখন একজন কনস্টেবল এসে বলে, স্যার এসিপি জর্জও মাঝে মাঝে এখানে আসতো। কালিদাস ডেভিডকে জিজ্ঞেস করে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার জর্জও কি এখানে আসতো নাকি? ডেভিড বলে, এসিপি স্যার মাঝে মাঝে আসতো, কিন্তু ওনার ছেলে এখানে প্রতিদিনই আসতো। কালিদাস বলে, ওনার একটা ছেলেও আসে? সেটা তো জানতাম না। কালিদাস জিজ্ঞেস করে, এই 3টা মেয়ে কখনো কি একসাথে এখানে এসেছিল? লোকটা তখন একটা ফুটেজ দেখালে সেখানে সেই 3টা মেয়েকেই দেখা যায়, কিন্তু তাদের সবার চেহারা দেখা গেলেও একটা মেয়ের চেহারা দেখা যাচ্ছিল না। আর ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করলে কালিদাস সেই মেয়ের চেহারা দেখে পুরো শকড হয়ে যায়। আসলে সেই মেয়েটা ছিল কালিদাসের ওয়াইফ দিব্যা। অন্যদিকে কালিদাসের বাসায় পিয়াস নামের সেই ছেলেটি দিব্যার গলায় কালিদাসের নামে ট্যাটু দেখে একদম চুপ হয়ে যায়, আর দিব্যাও এটা খেয়াল করে। কিন্তু দিব্যা কিছু বলার আগেই পিয়াস দিব্যার গলা চেপে ধরে, আর তাদের মাঝে অনেক জোরাজুরি হয়, আর দিব্যা পিয়াসকে ধাক্কা দিয়ে পাশের রুমে এসে দরজা বন্ধ করে দেয়। দিব্যা এখানে খুবই ভয় পেয়ে গিয়েছিল। সে রুমের একটা জানালা বন্ধ করতে নিলে পিয়াস বাইরে থেকে দিব্যার হাত ধরে ফেলে। দিব্যা কোনো মতে হাত ছাড়িয়ে রুমের অপর পাশে চলে যায়। অন্যদিকে কালিদাস বারবার দিব্যাকে কল দিচ্ছিল, কিন্তু দিব্যার ফোন সেই রুমেই পড়ে গিয়েছে। আর দিব্যা তখন লক্ষ্য করে পিয়াস রুমের ভিতরে চলে এসেছে, আর দিব্যা পালাতে নিলে পিয়াস দিব্যাকে ধরে ফেলে। পিয়াস দিব্যাকে মারতেই যাবে, ঘরের বাইরে বাইকের আওয়াজ পেয়ে লুকিয়ে যায়। আর এসিপি সেখানে এসে দেখে দিব্যা ফ্লোরে পড়ে আছে। এসিপি দিব্যাকে জিজ্ঞেস করে কি হয়েছে। দিব্যা শুধু বলে ভাড়াটিয়া। এসিপি জিজ্ঞেস করে, কালিদাস কি এ ব্যাপারে জানতো? দিব্যা বলে না। এসিপি তখন দিব্যাকে মারা যাওয়া সেই 3টা মেয়ের ছবি দেখিয়ে বলে, তুমি এদেরকে চিনো? দিব্যা বলে, হ্যাঁ আমি এদেরকে চিনি, এরা সবাই আমার পার্লার ফ্রেন্ড। এসিপি বলে, তোমাদের বাড়ির ভাড়াটিয়া তো উপরেই আছে তাই না? চলো আমি তাকে দেখব। এরপর এসিপি দিব্যাকে নিয়ে দোতলায় যায়। তখনই কালিদাস সেখানে এসে পড়ে। এসিপি কালিদাসকেও বলে, তুমি উপরে আসবে না। কালিদাস বলে, স্যার আমার ওয়াইফ সেখানে। এসিপি বলে, এতদিন নিজের ওয়াইফের কথা মনে ছিল না? এসিপি তখন দিব্যার দিকে বন্দুক তাক করে বলে, তুমি বলেছিলে না তোমার ভাড়াটি উপরে আসে, তাহলে দেখাও আমাকে। আর দিব্যা ভয়ে ভয়ে রুমের মধ্যে যায়। আর এরপর যা হয় তা বোঝানো মুশকিল, আপনারাই দেখেন কি হয়। আসলে পিয়াস নামের সেই ছেলেটির কোনো অস্তিত্বই ছিল না, সেটা দিব্যার একটা কল্পনা মাত্র। কালিদাস তখন দিব্যাকে শান্ত করে, আর দিব্যা কালিদাসকে ধাক্কা দিয়ে এসিপি জর্জের উপর আক্রমণ করে। দিব্যা বলে, তুই আমাকে আলাদা করার চেষ্টা করছিস, আমি তোকে মেরে ফেলবো। কালিদাস দিব্যাকে কোনো মতে শান্ত করে এসিপি জর্জকে জিজ্ঞেস করে, স্যার এগুলো কি হচ্ছে? এসিপি তখন কালিদাসের হাত ধরলে আমরা তার হাতে সেই বারকোডের ট্যাটুটি দেখতে পাই। আর তখন সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। জর্জ একদিন দিব্যার বান্ধবী জুলিয়ার কাছে গিয়েছিল, আর সেখানে এসিপি জর্জ জানতে পারে দিব্যার বান্ধবী জুলিয়া তার সাইকোলজিস্ট। আসলে দিব্যা সিজোফ্রেনিয়া নামের একটা রোগে ভুগছিল। সিজোফ্রেনিয়ার রোগীরা বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য বুঝতে পারে না, আর তারা নিজেদের কল্পনাগুলোকে বাস্তব মনে করে সেটার সাথে জীবন কাটাতে শুরু করে। আর দিব্যাও তার কল্পনাকে বাস্তব মনে করে সেভাবেই জীবন কাটাচ্ছে। জর্জ জুলিয়াকে জিজ্ঞেস করে, এমনটা কি করে হলো? জুলিয়া জর্জকে জানায়, দিব্যার বাচ্চার জন্মের 2 দিন পরই বাচ্চাটি মারা যায়, আর সেই থেকেই দিব্যা অনেক ডিপ্রেশনে ছিল। আর এরপর থেকেই সে কল্পনাতে তার বাচ্চার সাথে জীবন কাটাতে শুরু করে, আর ধীরে ধীরে সে কল্পনার বাস্তবের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা হারিয়ে ফেলে। কালিদাস এই ব্যাপারগুলো জানে, কিন্তু কালিদাসকে এই ব্যাপারে কোনো দোষ দেওয়া যায় না, কারণ কালিদাস নিজেও তার সন্তান হারানোর জন্য অনেক ডিপ্রেশনে চলে যায়। আর এই ডিপ্রেশন কাটিয়ে উঠতেই সে কাজে মনোযোগ দেয়, সে নিজেকে সবসময় ব্যস্ত রাখে। আর এই কারণেই বিদ্যা এমন একজন কালিদাসকে কল্পনা করে যে বিদ্যাকে খুব ভালোভাবে বোঝে আর তাকে সময় দেয়। আর এমনই একটা ছেলে তার কলেজ লাইফে তার সাথে ছিল, আর সেই ছেলেটার নাম ছিল পাপ্পু। আর এই কারণেই বিদ্যার কল্পনার জীবনে কালিদাসের চেহারাটা পাপ্পুর মতো দেখতে। কিন্তু সমস্যাটা তখনই হয়, দিব্যা পার্লারে কিছু মেয়ের সাথে পরিচিত হয়, আর তারা সবাই তাদের সাংসারিক জীবনে অসুখী ছিল। আর এই কারণেই তারা পরকীয়া করত, আর এই ব্যাপারটা তারা অনেক এনজয় করত। আর তারা দিব্যাকেও ফোর্স করতে থাকে পরকীয়ার জন্য, আর সেই মহিলাগুলো বিদ্যাকে নানাভাবে বোঝাতে থাকে এমনটা করার জন্য। আর এই কারণে বিদ্যা এমন ফিল করতে থাকে যে সেই মহিলাগুলো তাকে কালিদাস থেকে আলাদা করতে চায়। আর এই ভয়েই বিদ্যা সেই মহিলাগুলোকে এক এক করে খুন করতে থাকে।
আর জর্জ দিব্যার উপর সন্দেহ করেছিল এই কারণে, কারণ শান্তির ফোনে দিব্যার নাম্বার ছিল, আর শান্তির ডেড বডিতে যে কিলারের ব্লাড পাওয়া গিয়েছিল সেটাও ছিল দিব্যার। এরপর সিন আবার বর্তমানে আসে, আর বিদ্যাকে একটা মেন্টাল হসপিটালে দেখানো হয়। আর কালিদাস পিয়াসের মতো সেজে দিব্যার সাথে দেখা করতে আসে। দিব্যা কালিদাসকে বলে সেই মহিলাগুলোকে আমার মারা উচিত হয়নি, তাই না? কালিদাস বলে, এতে তোমার কোনো দোষ নেই, পরিস্থিতি এমন ছিল, তুমি আমাকে হারানোর ভয়ই এমনটা করেছিলে। তখন দিব্যা কাঁদতে কাঁদতে কালিদাসকে বলে, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? কালিদাস বলে, তোমার সাথে থাকাটা কষ্টের, কিন্তু তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।